সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা সরাসরি অনুষ্ঠানটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকের আলোচনা থাকবে, কিন্তু শুরু করব ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাতে ছিলেন মিলওয়াকিতে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে। দিয়েছেন পার্টির ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম বক্তৃতা, দ্য লংগেস্ট এভার স্পিচ রেকর্ডেড ইন দ্য পার্টিজ কনভেনশন। এবং সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান নমিনেশন গ্রহণ করেছেন এবং যা আশা করা গিয়েছিল ঠিক গতবারের মতোই, লাইক প্রিভিয়াস ক্যাম্পেইন অ্যাড্রেসেস, ট্রাম্প যেই প্রমিস প্রতিজ্ঞা করেছিলেন, and I quote, launch the largest deportation operation in the history of our country. আমার কথা নয়, তার কথা। And drill baby drill, just like last time. ঠিক একই সময়ে on the Democratic side বেশ কয়েকটি আউটলেট জানাচ্ছে যে ডেমোক্রেট ইনসাইডার যারা আছেন তারা বিশ্বাস করেন, and I quote, we're close to the end, unquote, বাইডেনের প্রেসিডেন্সিয়াল রান, অর্থাৎ প্রেসিডেন্সিয়াল পদার্থী যে রানটি যে দৌড়ে এখনো আছেন তিনি, এটি শেষ হয়ে আসছে বলে তারা মনে করছেন। এবং তারা অনেকেই বলছেন যে এটি খুব দ্রুতই হতে পারে, যে উনি হয়তো এই প্রেসিডেন্সিয়াল রেস থেকে সরে দাঁড়াবেন, হি কুড স্টেপ ডাউন। এটি খুব দ্রুতই হতে পারে, এমনকি এই উইকেন্ডের মধ্যেও হওয়ার পূর্বাভাস দিয়েছেন অনেকেই। মন্টানার সেনেটর জন টেস্টার, যিনি নিজেই রিইলেকশন করছেন, হাড্ডাহাড্ডি রিইলেকশন বিডে আছেন, উনি হচ্ছেন সেকেন্ড ডেমোক্রেটিক সেনেটর যিনি বলছেন যে প্রেসিডেন্ট বাইডেনের উচিত ড্রপ আউট করা, অর্থাৎ এই প্রেসিডেন্সিয়াল রেস থেকে তার নাম প্রত্যাহার করে নেওয়া। এটি এমন একটা সময় আসলো যখন ওয়াশিংটন পোস্ট বলছে তাদের রিপোর্টে যে সাবেক প্রেসিডেন্ট ওবামা প্রাইভেটলি তার মিত্রদের বলেছেন বাইডেনের উচিত হবে রিকনসিডার করা, যে এই রেসে প্রেসিডেন্ট রেসে উনি থাকবেন কি থাকবেন না, রিকনসিডার করা উচিত, অর্থাৎ সরে দাঁড়ানো উচিত। অন্য কথায়, বাইডেন এই মুহূর্তে কোভিডে আক্রান্ত এবং আছেন আইসোলেশনে। ইন গাজা, ইসরায়েল বোমা বর্ষণ করেছে, বোমা আক্রমণ করেছে ইউএন পরিচালিত স্কুল ইন গাজা সিটি। এটি হচ্ছে নবম ইউএন পরিচালিত স্কুল আর শেল্টার যেখানে ইসরায়েল এখানে আক্রমণ করলো গত 2 সপ্তাহে। দিস ইজ দ্য 9th স্কুল। এই ডেডলি অ্যাটাকটি আসলে যখন, আর এছাড়াও আরও কয়েক জায়গায় করা হয়েছে, রিপোর্ট করা হয়েছে, যেখানে ব্রিজ অ্যান্ড নুয়াসারাত রেফিউজি ক্যাম্প, যেখানে 13 জন প্যালেস্টিনিয়ান মারা গেছেন। হেলথ অফিসিয়াল হস্তান্তর করেছেন 12টি মৃতদেহ গাজান, যাদেরকে হত্যা করা হয়েছে যখন এই রেড ক্রিসেন্ট পরিচালিত আল আমাল হসপিটালটি এই বছরের শুরুতে বিসিজ ছিল, ঘেরাও করে রাখা হয়েছিল এবং অনেককে হত্যা করেছিল। এই 12 জন তাদের মধ্যে একজন। ইয়েমেনের হুতি ফাইটার্স তারা দাবি করছেন গতকাল তেল আবিবে, একদম তেল আবিবে, দ্য ক্যাপিটাল অফ ইসরায়েল, যে আক্রমণটি হয়েছে এটি তারা করেছেন, তারা দাবি করছেন, এবং সেই আক্রমণে তেল আবিবে একজন মারা গেছেন। হুতি স্পোকসপারসন সতর্কবাণী জারি করেছেন যে তাদের দলটি এখন ক্রমাগতভাবে এই আক্রমণটি চালিয়ে যাবে ইনসাইড ইসরায়েলের ভিতর। এই পর্যন্ত যত আক্রমণ হুতি চালিয়েছিল সবকটি ইন্টারসেপ্টেড করা হয়েছিল এবং যত মেজর হুতি আক্রমণ ছিল সবই কিন্তু ইসরায়েল ভূপাতিত করেছিল। এটি হয়নি, এটি তারা ব্যর্থ হয়েছেন। মিনওয়াইল একই সময়ে হিজবুল্লাহ দাবি করছেন যে তারা 3টি পৃথক আক্রমণ করেছেন নর্দার্ন ইসরায়েলে। এটি এমন একটি সময় যখন টেনশন বিটুইন ইসরায়েল অ্যান্ড লেবানন বর্ডারে অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্টে আছে। বাংলাদেশ প্রসঙ্গে এই পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি 38 জন মারা গেছেন, কেউ বলছেন 28 জন, কেউ বলছেন 32 জন, এবং আরেকটি অসমর্থিত সূত্রে অনেকে বলছেন
38 জন, কিন্তু আবার কেউ কেউ বলছেন এর চেয়েও বেশি মারা গেছেন। কোথায়? সরকারের কোটা বিরোধী আন্দোলনে বিক্ষুব্ধ যে ছাত্র সমাজ, বিক্ষুব্ধ ছাত্র সমাজে সেই প্রোটেস্ট, সেই বিক্ষোভ চলছে সারা দেশব্যাপী, সারা বাংলাদেশ ব্যাপী। এটি এখন ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন আনাচে কানাচে। সরকারের পাবলিক সেক্টর কোটা অর্থাৎ সরকারি জবের কোটার বিরুদ্ধে তারা এই আন্দোলনটি করছেন। এই অনুষ্ঠানটি আমরা যখন করছি, আমার জানা মতে, অসমর্থিত সূত্র এগেন, 500 থেকে 700, কিন্তু কেউ কেউ বলছেন হাজারের উপরে আহত হয়েছেন স্টুডেন্ট। সরাসরি আহতর বেশিরভাগই রায়েট পুলিশের দ্বারা। গত বৃহস্পতিবার এই রায়েট পুলিশ বিভিন্ন জায়গায় ছাত্রদের উপরে গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করেছেন, এবং কিছু কিছু ক্ষেত্রে বিজেপি বর্ডার পেট্রোল যাকে বলা হয়ে থাকে, তারা সরাসরি গুলি ছুড়ছেন বলে প্রত্যক্ষদর্শীরা আমাকে অনেকে জানিয়েছেন। এটি হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকাতে এবং অন্যান্য ছোটোখাটো এবং বড় সব জায়গায়। এই মুহূর্তে টেলিকমিউনিকেশন কমপ্লিটলি ডিসরাপ্টেড, একেবারে স্তব্ধ করে দেওয়া হচ্ছে টেলিকমিউনিকেশন। আজ সকালে বিভিন্ন নিউজ চ্যানেল শুরু হয়েছে, যে বেশিরভাগ নিউজ চ্যানেল আছে বাংলাদেশে তারা সবাই অফ এয়ারে ছিলেন গতকাল। ট্রেন চলাচল বন্ধ, মেট্রো শুধু চলছে 3টি স্টেশনে। এই অনুষ্ঠানের শেষে আমার বক্তব্য, আমার কিছু কথা আমি তুলে ধরার চেষ্টা করব। ইন দ্য মিন টাইম, আজ সকালে আমেরিকান এয়ারলাইন্স, যাদের মধ্যে আছে ডেল্টা, আমেরিকান এয়ারলাইন্স, ইউনাইটেড এবং স্পিরিট, সব কয়টি ক্যারিয়ার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড ছিল তাদের ফ্লাইট, অর্থাৎ কোনো ফ্লাইট উপরে ওঠেনি, কোনো ফ্লাইট নামেনি। দে ওয়ার অল গ্রাউন্ডেড দিস মর্নিং, আজ সকালে। কারণ ম্যাসিভ গ্লোবাল কমিউনিকেশন আউটেজ। কেন হলো এই আউটেজ? এটি তারা বলছেন, এই এখন মনে করছেন তারা যেটি সমাধান হয়েছে, ইটস রিজলভ। এটি এসছে মাইক্রোসফটের একটি সফটওয়্যার আপডেট থেকে, যেটি পরিচালনা করেছে আর সাইবার সিকিউরিটি ফার্ম, তাদের নাম হচ্ছে ক্রাউড স্ট্রাইক। শুধু এখানেই থামেনি, এই আইটি ক্রাইসিস অন্যান্য সেক্টরে হিট করেছে, ম্যাস ট্রানজিট, ব্যাংকিং এবং হেলথ সার্ভিসেস। এই সমস্ত বিষয়ে আজকে আলোচনার জন্য আমার সাথে যোগ দিয়েছেন হাসান ফেরদৌস, সাংবাদিক, লেখক এবং গবেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমার সাথে আরও আছেন প্রফেসর ডক্টর হাসান কবির হাসান, দুঃখিত, ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স। আই এম লুজিং মাই থটস, সরি, আই টেক দ্যাট ব্যাক। পরিস্থিতি ভালো নয় বিভিন্ন জায়গায়। আমি শুরু করব আমেরিকার প্রসঙ্গ থেকে এবং শেষ করব বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে। দর্শক, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমি চলে যাব হাসান ফেরদৌস, প্রথমেই আপনার কাছে। আমি শুরু করব রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন নিয়ে। এই যে কনভেনশনটা হয়ে গেল, এর অর্থ কেমন দেখলেন আপনি? কেমন লাগলো? ট্রাম্প জেডি ভ্যান্সকে পিক করেছেন, অর্থাৎ এটি হতে যাচ্ছে ট্রাম্প ভ্যান্স প্রেসিডেন্সি ইন আমেরিকা যদি তারা জয়ী হন। সো এটি কেমনভাবে দেখছেন আপনি? কেন ট্রাম্প জেডি ভ্যান্সকে মনোনীত করলেন তার ভাইস প্রেসিডেন্ট? আরও অন্যান্য ছিলেন তার কাছে, কিন্তু জেডি ভ্যান্সই বা কেন? এ দুটি আমি আপনার কাছে শুনবো প্রথমেই। অনেক ধন্যবাদ হাবিব ভাই, কবি ভাই, সালাম আলাইকুম। খুব দুঃসময় যাচ্ছি আমরা বাংলাদেশে, আমেরিকাতেও। যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের প্রতি আমাদের সংহতি থাকলো এবং আমাদের প্রতিবাদও থাকলো। বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো ছাত্ররা, নিরস্ত্র ছাত্ররা পুলিশের হাতে, বিডিআর এর হাতে নিহত হচ্ছে। এখন সারা দেশে কারফিউ জারি করা হয়েছে এবং বলা হয়েছে শুট অ্যাট সাইট। এই জন্য আর এক 71 আমরা যুদ্ধ করেছি পাকিস্তানের বাহিনীর বিরুদ্ধে। এখন আমাদের দেশে আমাদের সরকার, আমাদের সেনাবাহিনী, তারাই যুদ্ধে লিপ্ত হচ্ছে সাধারণ ছাত্রদের বিরুদ্ধে। একটা অপ্রত্যাশিত এবং ভয়ঙ্কর একটি পরিস্থিতি। সে কথায় পরে আসছি আমরা।
মিলওয়াকিতে যা দেখলাম আমরা তা রিপাবলিকান পার্টির জন্য খুবই আনন্দের একটা খবর। হাইলি কোরিওগ্রাফ একটি কনভেনশন, যে কনভেনশনে ডোনাল্ড ট্রাম্প পরবর্তী নির্বাচনের জন্য তার দলের মনোনয়ন গ্রহণ করলেন। এটাকে আমরা বলি করোনেশন। তার অভিষেক হলো, পরবর্তী রাজা তিনি। আজকে তার অভিষেক হলো, তিনি এবং জেডি ভ্যান্স। হাইলি সাকসেসফুল, কোনো সন্দেহ নেই। কারণ কনভেনশনের প্রধান এলিমেন্ট, সাকসেসফুল বুঝবো কিভাবে আমরা, তার প্রধান শর্ত হচ্ছে যে পার্টি কতটা ইউনিটি প্রকাশ করলো, কতটা একতাবদ্ধ হলো। এই কনফারেন্সে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত দল সম্পূর্ণভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের পেছনে একতাবদ্ধ ছিল। একথাটা আমি একটু ঘুরিয়ে বলি, কারণ যে দলের কিছু কিছু ভেটারেন পলিটিশিয়ানরা আসেননি, যেমন মাইক পেন্স আসেননি, আরো পুরনো যারা ট্রাম্পের সঙ্গে একমত নন তারা আসেন। তার মূল কারণ দলটা গেছে বদলে। এটি আগের আর জো বেনারের দল নয়, এটা পল রায়ানের দল নয়, এটা ইভেন মাইক পেন্সেরও দল নয়, এটি ডোনাল্ড ট্রাম্পের দল। এবং তার ইমেজে, তার ভাষায়, তার ভাবনায়, তার দৃষ্টিভঙ্গিতে দলকে সম্পূর্ণ নতুন করে সাজানো হয়েছে। এবং দল বিনা বিতর্কে, বিনা প্রতিবাদে তাকে দলনেতা হিসেবে মেনে নিয়েছে। আমরা এই অনুষ্ঠানে বারবার বলেছি, ট্রাম্প ঠিক পলিটিক্যাল লিডার, ট্রাম্প ইজ এ কাস্ট লিডার, তিনি একটা পীর সাহেব। ফলে প্রত্যেকে তার কথায় বিন্দু মাত্র আপত্তি করেনি। ফলে রিয়েলি সাকসেসফুল কনভেনশন, বিশেষ করে এখন যখন ডেমোক্রেটরা অনেক দুর্বল বলে প্রমাণিত হচ্ছে, প্রতীয়মান হচ্ছে। ডেমোক্রেটিক উইকনেসটা খুব স্পষ্ট। একদিকে ট্রাম্পের স্ট্রেংথ, ছবিটার কথা মনে করুন, ট্রাম্পের মুখে গায়ে কানে গুলি লেগেছে, মুখ দিয়ে রক্ত পড়ছে, আর তিনি হাত উঁচিয়ে বলছেন ফাইট ফাইট ফাইট। এই যে ইমেজটা, এই ইমেজটা সাধারণ লোকদের মনের মধ্যে, বিশেষ করে তরুণদের মধ্যে প্রভাব ফেলবেই, বিশেষ করে রিপাবলিকানদের মধ্যে তো বটেই। আমার নেতা দেখো, হি উইল ফাইট ফর ইউ। কার জন্য ফাইট করো? আমার জন্য তো নয়, আমি তো মরেই যাচ্ছি। তিনি কি বললেন? তিনি বললেন যে ঈশ্বর আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন, ইটস এ গিফট ফ্রম গড। আমি হাসতে পারি, কিন্তু রিপাবলিকান সত্যি মনে করে যে, তারা আগে কিন্তু বলেছে, তারা একাধিকবার বলেছে যে ঈশ্বরের দান তিনি। এবং তার প্রমাণ হলো, দেখো তিনি মরলেন না। এত গুলি আসলো এত কাছ থেকে, গায়ে গুলি লাগলো না। তার মানে এটা কি? ঈশ্বর চান তিনি বেঁচে থাকুন। এবং এর ফলে তার যে স্ট্যাটাসটা রিপাবলিকান পার্টির মধ্যে এবং যারা আনডিসাইডেড ভোটার তাদের একাংশের মধ্যেও কিন্তু এটা প্রভাবিত হয়েছে, কোনো সন্দেহ নাই। এবং আমরা কেউই এই যে নাটক চলছে, নাটকের কারণে কি বলা হলো এবং প্ল্যাটফর্মে কি আছে পড়ার সুযোগ পাইনি আমরা। কেন ডোনাল্ড ট্রাম্প আমাদের জন্য একটা বিপদ, আমেরিকার ডেমোক্রেসির জন্য বিপদ, সে কথা বুঝতে হলে আপনাকে ডোনাল্ড ট্রাম্পের প্ল্যাটফর্মটা পড়তে হবে। ডোনাল্ড ট্রাম্প কি করবেন পরবর্তী প্রেসিডেন্সিতে, তা আপনাকে জানতে হবে। এবং জানার জন্য আপনাদের প্রয়োজন হবে প্ল্যাটফর্মটা পড়া নয়, 16 পাতার প্ল্যাটফর্ম। তার চেয়ে বড় কথা, 90 পাতার একটা ম্যানিফেস্টো তৈরি করেছে হেরিটেজ ফাউন্ডেশন, আমেরিকার অত্যন্ত কনজারভেটিভ একটি থিঙ্ক ট্যাঙ্ক, যারা গতবারের 2016 সালেও ট্রাম্পের পেছনে ছিলেন। এবারে তারা পুরোপুরি ট্রাম্প নির্বাচিত হওয়ার আগে একটি দীর্ঘ, খুব ডিটেইল একটি নীল নকশা তৈরি করেছে, যাতে ট্রাম্প প্রশাসন কিভাবে তার 4 বছর এবং আরো বেশি শাসন পরিচালনা করবে তার একটি নীল নকশা আমাদের দিয়েছে। সময় থাকলে নিয়ে কথা বলবো আমরা। কিন্তু এটি ভয়ের এই কারণে যে এই নীল নকশার একমাত্র লক্ষ্য ডোনাল্ড ট্রাম্পকে সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু করা। আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট তাকে অলরেডি সেই ক্ষমতা দিয়ে দিয়েছে, বলে দিয়েছে ক্ষমতা থাকাকালীন তিনি যা খুশি করতে পারেন, তাকে স্পর্শ করা যাবে না, তিনি মিউন সকল প্রসিকিউশন থেকে। তার মানে তার এখন চেক এন্ড ব্যালেন্স থাকলো না। সেটাকে ব্যবহার করে এই হেরিটেজ ফাউন্ডেশনের এই যে প্রস্তাবটি, নীল নকশাটি, তাকে আরো, এমনিতে আমেরিকার প্রেসিডেন্ট বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল পারসন অন আর্থ, এখন ইতিহাসের সবচেয়ে পাওয়ারফুল রাজা হবেন তিনি। বিশ্বের সবচাইতে ধনী, সবচাইতে শক্তিধর দেশ আমেরিকা, সেই দেশের
সর্বকালের সবচেয়ে শক্তিধর প্রেসিডেন্ট স্ল্যাশ কিং হবে ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ অর্থাৎ জর্জ ওয়াশিংটনও তেমন কিছু না তার কাছে, এমন একটি ভাব হয়ে দাঁড়াবে। এটি ভয়ের কারণ হচ্ছে Yeah. ডোনাল্ড ট্রাম্প কি করতে পারে আমরা জানি, আমরা কি কি না করতে পারে তাও জানি আমরা। এই অবস্থায় তাকে যদি রাজা করা হয়, তার ফল যে কি হবে, আপনি একটু আগে বলছিলেন, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি সৈন্যবাহিনী লেলিয়ে দিয়ে লক্ষ লক্ষ মাইগ্রেন্টকে দেশ ত্যাগ করাবে। তিনি আরো কি বলেছেন, তিনি আমাদের সিভিল সার্ভিসকে ছেটে ফেলবেন, যারা তার চোখে রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য নয় তাদেরকে ছেটে ফেলবেন, এবং সেখানে তার পলিটিক্যাল অ্যাপয়েন্টিসদের, তার দলের লোকদেরকে মনোনয়ন দেবেন। তার মানে একদিন পর্যন্ত সিভিল সার্ভিস ছিল নিরপেক্ষ, সিভিল সার্ভিস নিরপেক্ষ, সেখানে ডোনাল্ড ট্রাম্পের কারণে সিভিল সার্ভিস হয়ে পড়বে একটি দলীয়। এই ঘটনা বাংলাদেশে বা ভারতে হয়তো ঘটে, ঠিক সেই ঘটনাই ঘটতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সময় থাকলে আমরা এই নিয়ে আরো কথা বলবো। আমি অবশ্যই আলাপ করবো ব্যাপারে। আমি চলে যাব প্রফেসর কবির হাসান আপনার কাছে। আমরা ট্রাম্প বলেছিলেন যে উনি এইবার অনেক সফট থাকবেন, সফট, এবং ওনার ল্যাঙ্গুয়েজটাও খুব সফট হবে। সেটি কি ছিল বলে আপনি মনে করেন? যদি না, কেন? যদি না হয়ে থাকে, মানে উনি কি ফেরত গেলেন আগের জায়গায়? সো নাথিং হ্যাজ চেঞ্জ। দেখুন, আমি মনোযোগ দিয়ে হাসান ফেরদৌস ভাইয়ের কথা শুনছিলাম। উনি যা বলেছেন সবগুলোর সাথে একমত। আপনি যদি ট্রাম্পের বক্তৃতা শুনে থাকেন, আমি প্রথম দিকে একটু শুনেছি আর শেষ দিকে শুনেছি, এবং যে রিপোর্টিং এ পড়েছি, অফকোর্স সে মানে স্টার্ট করেছে একটা কনসিলিডেটেড টোন দিয়ে, মানে ইউনিফিকেশনের টোন দিয়ে, কিন্তু কিছুক্ষণ পরেই যেই লাউ সেই কদু, সে তার পুরনো ফর্মে ফিরে গেছে। কথা বলে যাচ্ছে ইনকোহারেন্ট, এক কথার সাথে আরেক কথার মিল নেই, এবং যে সমস্ত ব্যাপারে সে ক্লেম করেছে যে সে মানে তার অ্যাচিভমেন্ট, আমি দেখছিলাম পরে একটা রিপোর্টে 34 জায়গায় ফ্যাক্ট চেকিং এ সে ইদার মিথ্যা কথা বলেছে অথবা অতিরঞ্জন করেছে। স্টার্টিং ফ্রম দি ট্যাক্স, ইনফ্লেশন, একটা নাম্বার আমি বলছি, যে ইনফ্লেশনের কথা বলছে সে, অফকোর্স তার ডিউরিং হিজ টাইম ইনফ্লেশন মানে প্রথম দিকে ভালোই ছিল, কোভিড এর কারণে এটা উঠেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মানে জো বাইডেনের সময় যখন সে ক্ষমতা আসে, সে তো মানে লাস্ট লেগ অফ কোভিড এর বেলায় একটা নাম্বার 2022 তে ইনফ্লেশন যখন আমরা কাউন্ট করি ইয়ার টু ইয়ার, এটা ছিল 9% 2022 জুন। এখন 2024 জুন এটা নেমে এসে 3%, এ সিগনিফিক্যান্ট ড্রপ অফ দ্য ইনফ্লেশন। এটার সাথে আরেকটা জিনিস কানেক্টেড, যে ফেডারেল রিজার্ভ যে ইন্ডিপেন্ডেন্স, জো বাইডেন কখনোই তার ইন্ডিপেন্ডেন্সে হাত দেয়নি, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সময় আপনি যদি মনে থাকে, সে প্রায় বলতো, ক্লেম মানে একুজ করতো যে ফেডারেল রিজার্ভকে, যে ফেডারেল রিজার্ভ তার পলিসিকে মানে সাপোর্ট দিচ্ছে না, কিন্তু ফেডারেল রিজার্ভ একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন। আরেকটা কথা বক্তৃতা বলেছে যে মানুষের ওয়েজ গ্রোথ কমে গেছে। অফকোর্স যেভাবে বলছে সেটা না, এই যে cumulative inflation during the time of Biden, it is about 19.2%, the wage growth কিন্তু হচ্ছে 19.4%। এরা কিন্তু নিচে নামে যায়নি, উপরে উঠেছে। আরেকটা কথা সে প্রায় বলে যে ট্যাক্স, বিগেস্ট ট্যাক্স কাট, অফকোর্স হি ডিড ট্যাক্স কাট, বাট ট্যাক্স কাট কাকে হেল্প করেছে? সে বরাবরই হেল্প করেছে যে যারা ধনী, যারা কর্পোরেট ওনার, যারা ক্যাপিটাল ওনার। আপনি যদি দেখেন জো বাইডেনের মেসেজিং কিন্তু বরাবরই ক্লিয়ার ছিল। সে বলেছে অনলি টপ 2% কে 400,000 অ্যাবভকে সে ট্যাক্স ইনক্রিজ করবে, আর নিচে যারা আছে ওদের ট্যাক্স কাটবে। তাহলে একটা সমতা আসবে, কারণ ট্যাক্স সিস্টেমটাই হচ্ছে একটা সমতা আনার জন্য যতটাই যেভাবেই সম্ভব আর কি। আরেকটা কথা সে প্রায় বলে যে সে এসে সবকিছু মানে ডেফিসিটকে কমিয়ে দেবে, অথচ ডোনাল্ড ট্রাম্পের সময় ডেফিসিট ছিল ইজ দ্য হাইয়েস্ট। মানে এটা প্রতিটা সময় দেখা যায়, শুধু ডোনাল্ড ট্রাম্প নয়, এভরি রিপাবলিকান গভর্নমেন্ট ইন দিস কান্ট্রি ক্ষমতা আসার পরে কিছুদিন যাওয়ার পরে যারা ডেমোক্রেটরা একটা সারপ্লাস রেখে যায়, সেটাকে ওরা ডেফিসিটে পরিণত করে। ডোনাল্ড ট্রাম্পের বেলায় তাই হয়েছে। সে বলে ডেফিসিট ভেরি ফানি, মানে কেউ কথাবার্তা বলে যায় মনে যে সবাই পাগল আর কি। তার সাপোর্ট বেস এটা ওরা দেখতে চায় না, যাই বলে সে ইজ দ্য কিং, সবাই তার কথা শুনে হাত তাড়িয়ে নাচে। একটা ফিগার
সে বলে যে অয়েল ড্রিল 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 বেবি ড্রিল তাই বলছে যে মানে ফসিল ফুয়েলকে সে আরো লাইসেন্স দিবে। আপনি কি জানেন ফসিল ফুয়েল যে একটা নাম্বার একটা ক্যালকুলেশন বলি, সে যদি লাইসেন্স আরো বেশি দেয় তার যে মানে লিজ থেকে যে ল্যান্ড $20 billion পার আসবে, আর অন্য সমস্ত যে অয়েল বিক্রি করা ফিস্ট ইজ 100 বিলিয়ন, ইটস অ্যাবাউট 120 বিলিয়ন, কিন্তু এক বছরে তার সময় তার ডেফিসিট ছিল অলমোস্ট ক্লোজ টু $400 বিলিয়ন। তার মানে সে কিভাবে ডেফিসিটকে ট্যাক্স কমিয়ে স্পেন্ডিং বাড়িয়ে অথবা স্পেন্ডিং এ এক রাখে কিভাবে সেটা করবে, এটা কোনোভাবে সম্ভব না। পয়েন্ট যেটা আমি বলতে যাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প আগের মতোই আছে। আনফরচুনেটলি ডেমোক্রেটিক শিবির একটু নড়বড়ে অবস্থায় আছে। এখন আই হোপ যে ডোনাল্ড ট্রাম্প না জিতে, অফকোর্স আমি ডোনাল্ড ট্রাম্পের বন্ধু না জিতে শুধু আমেরিকার জন্য না, আমেরিকার জন্য অবশ্যই সবকিছু সিস্টেম করে চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করছে। যে ডকুমেন্টের কথা বললেন হাসান ফেরদৌস ভাই, হেরিটেজ ফাউন্ডেশন কিন্তু এই কনভেনশনকে স্পন্সর করেছে। সেটা আমেরিকার জন্য, আমেরিকা একটা গোষ্ঠীর জন্য এটা হবে একটা সুখকর খবর। নট বিগার আমেরিকা, যে আমেরিকা ইজ এ মানে মডেল টু দি রেস্ট অফ দি ওয়ার্ল্ড, ল্যান্ড অফ ইমিগ্রেন্ট, ল্যান্ড অফ অপরচুনিটি, এই কথাগুলো আমরা বলতে পারছি না। প্রায় সে বলে একটা কথা হইলে যে যে ইমিগ্রেন্টের বেলা যেটা বললেন, তারা পুরো গোষ্ঠী ইনক্লুডিং তার ভাইস প্রেসিডেন্সিয়াল নমিনি সবাই কিন্তু ইমিগ্রেন্ট জড়ে আছে এখানে, তাই না? তারা চাচ্ছে, অফকোর্স সামবডি বলে যে মেরিট বেসড ইমিগ্রেশন, আমিও কিছু তার পক্ষে, কিন্তু যেইভাবে ঢালাওভাবে সে তার মানে ফিরিস্তের কথা বলে যে আমি অ্যাচিভ করেছি, কথাগুলো ঠিক না আসলে। বারাক ওবামা বেলায় যে যে বর্ডার ক্রসিং আসতো সেটা নাম্বার কম ছিল, আমি ফ্যাক্ট চেক করে দেখলাম। এবং যে M23 একটা গ্যাং এর কথা বলে, সালভাডোরিয়ান গ্যাং, এই গ্যাংকে কিন্তু সে ঠিক করেছিল বারাক ওবামা। এবং রিসেন্টলি অফকোর্স লাস্ট ফিউ মান্থসে যে অনেক লোকজন এখানে আসছে, কিন্তু কথা হলো যে আমরা দেশটা আমাদের ডিএনএটা কি, এই দেশটা সৃষ্টি হয়েছে ইমিগ্রেন্টদের দ্বারা। ইভেন যদি আপনি ধরে নেন সাদারা এসেছে সভ্য জাতি, সে সময় যারা থাকতে পারতেন না, মেফ্লাওয়ার ওই দেশে এসে একটা শান্তির পথ খুঁজে একটা নেশন বের করেছে। এখন সে ডিএনএ চেঞ্জ করে দিতে যাচ্ছে কার পক্ষে? কারণ সে দেখতে পাচ্ছে যে সাদারা আসছে না, সাদাদের নাম্বার কমে যাচ্ছে। এখনো 61% আমেরিকাতে সাদা, সাদাদের সেই তো মানে সুপ্রিমেসি তুলে ধরতে যাচ্ছে। Overall, তার মেসেজিং was fine for the Republican Party, but not for overall America. যে মেসেজিং দেওয়ার কথা ছিল আর কি। I agree with you. আমাদের ছোট্ট একটি বিরতি আপনাদের সাথে। আমি হাসান ফেরদৌস আপনার কাছে সরাসরি চলে যাব। আপনি কিছুটা হলে উল্লেখ করেছেন খুব হালকা করে প্রজেক্ট 2025, আপনি you alluded to it. আমাদেরকে একটু বলুন প্রজেক্ট 2025টি কি জিনিস এন্ড কেন এটি অনেকে মনে করছেন খুব ভয়ানক? 60 পাতার ডকুমেন্ট পড়ে নেবেন। মুদ্রা কথা হচ্ছে যে, আমি ভেঙে বলি, মূল লক্ষ্য হচ্ছে টু রিমেক আমেরিকাকে নতুন করে গড়া। ডোনাল্ড ট্রাম্পের এই মেক আমেরিকা গ্রেট এগেইন যে স্লোগান, তার ইমেজে নতুন করে গড়ে তোলা, যার প্রথম লক্ষ্য হবে আমেরিকার রক্ষণশীল শ্বেতকায় ও খ্রিস্টানদের কর্তৃত্ব কেন্দ্রীভূত করা, এটা প্রথম। আর দ্বিতীয়ত ডোনাল্ড ট্রাম্পকে সেই প্রেসিডেন্ট করা যার হাত ধরে যুক্তরাষ্ট্রে দক্ষিণপন্থীদের পার্মানেন্ট বা চিরস্থায়ী শাসন ব্যবস্থার পতন করা যাবে। এর চেষ্টা আগে হয়েছিল বুশের আমলে, পার্মানেন্ট রেভলিউশন তারা বলেছিল। সে একই রকম পার্মানেন্ট রেভলিউশন অতি দক্ষিণপন্থী রেভলিউশন কথা তারা এখন বলছে। কি তারা করবে? আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিই। তারা মনে করে যে শিক্ষা দপ্তরের কোনো প্রয়োজন নেই, শিক্ষা দপ্তরের মতো দপ্তরকে তারা কেটে ফেলবে, বাদ দিয়ে দেবে এডুকেশন ডিপার্টমেন্টকে। তারা মনে করে যে ইপিএ, আমাদের এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সি, তার কোনো প্রয়োজন নেই বা তার ভূমিকা আরো ছোট করে আনতে হবে। যে সমস্ত রেগুলেশন আছে, এই রেগুলেশন তাদের চোখে আমেরিকার গ্রোথের জন্য ক্ষতিকর, রেগুলেশন কমাতে হবে। তার মানে আমাদের পানির কোয়ালিটি, আমাদের বাতাসের কোয়ালিটি সব নষ্ট হবে। 2, 3 নম্বর, ফিনান্সিয়াল কন্ট্রোল। যে এজেন্সি আছে যেটা ওবামার আমলে তৈরি হয়েছিল, সেই এজেন্সির ভূমিকা হয় বাতিল করতে হবে বা সংক্ষিপ্ত করতে হবে। তার মানে নিয়ন্ত্রণ
ব্যাংকিং সিস্টেমের উপরে যে নিয়ন্ত্রণ এখন আছে সম্পূর্ণ তুলে নেওয়া হবে। এবং আপনারা জানেন, নিশ্চয়ই মনে আছে 2008-এর কথা, কি হয়েছিল সে সময় ব্যাংকিং খাতের সংকটের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র তার ইতিহাসের ভয়াবহতম এক সংকটের মুখে পড়েছিল জি ব্যাংকিং খাতের সংকটের কারণে। আবারও ঘটতে পারে যদি এটি বাস্তবায়িত হয়। ফোকাস অন ম্যারেজ, এদের বক্তব্য, এরা বলছে যে বিয়ে হবে পুরুষ ও নারীর মধ্যে। আমরা ইতিমধ্যে কিন্তু জানি সুপ্রিম কোর্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সমকামীদের সমানাধিকার স্বীকৃত হয়েছে। তার বিরুদ্ধে তারা বলছে যে নতুন আইন হবে, যে আইনে বলা হবে বিবাহ শুধুমাত্র নারী ও পুরুষের মধ্যে। জি গর্ভপাত অধিকার আপনারা জানেন সুপ্রিম কোর্টের ব্যবস্থা হস্তক্ষেপের কারণে ইতিমধ্যে সংকুচিত হয়ে এসছে। এরা ফেডারেল অ্যাবর্শন ব্যান করতে চায়। ফেডারেল পর্যায়ে গর্ভপাত বিরোধী আইন হবে 12 সপ্তাহ পরে, বা কোনো কোনো ক্ষেত্রে 8 সপ্তাহ পরে হয়তোবা গর্ভপাত করা যাবে না, এরকম আইন তৈরি হতে পারে। আপনি উল্লেখ করেছেন ইমিগ্রেন্ট, সকল বৈধ কাগজপত্রহীন সকল মাইগ্রেন্টকে জোর করে প্রয়োজনের সামরিক বাহিনী ব্যবহার করে বহিষ্কার করা হয়। জাস্টিস ডিপার্টমেন্ট সরাসরি চলে আসবে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে। এই যে তত্ত্বটি এরা ব্যবহার করছে তার নাম হচ্ছে ইউনিটারি এক্সিকিউটিভ পাওয়ার। বর্তমানে আমেরিকায় আমরা জানি যে 3 ব্যবস্থা আছে, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ Legislative এবং and executive. পার্লামেন্টের ব্যবস্থা। বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা এবং নির্বাহী, এই মধ্যে যে চেক এন্ড ব্যালেন্স আছে তাকে ঘুচিয়ে দিয়ে সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু করা হবে এক্সিকিউটিভ ব্রাঞ্চকে। এর কথা আমি আগে বলেছি কিভাবে এই তত্ত্ব ব্যবহার করে সুপ্রিম কোর্ট আমাদেরকে সেই পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভয়টা কোথায়? ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একজন অত্যন্ত ভলাটাইল মানুষ যদি নির্বাচিত হন, তিনি প্রথমে কি কাজটা করবেন? তিনি তার ফরেন পলিসিতে বড় রকমের পরিবর্তন আনবেন। এই মুহূর্তে নেটো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসির একটি মেইন স্টে, কেন্দ্রীয় স্তম্ভ হচ্ছে নেটো। তিনি হয়তো নেটো থেকে নিজেকে প্রত্যাহার করে নেবেন আমেরিকাকে, অথবা নেটোকে দুর্বল করবেন। আমরা সবাই জানি ইউক্রেন যুদ্ধের বড় সহায় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি প্রেসিডেন্ট হলে ইউক্রেন যুদ্ধে কিন্তু আমেরিকার সমর্থন থাকবে না। জেডি ভ্যান্স তার যিনি ভাইস প্রেসিডেন্ট, তিনি স্পষ্ট বলেছেন, আই ডোন্ট কেয়ার হোয়াট হ্যাপেন্স টু ইউক্রেন, স্পষ্ট, আই ডোন্ট কেয়ার, আমার এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা আমাদের আছে তো বটেই। ইউক্রেনের পতন মানে রাশিয়া আগামীকাল ইউক্রেন দখল করবে, 2 দিন পরে পোল্যান্ড, তারপরে বাল্টিক স্টেটস গুলি। যে স্ট্রাকচারটা, যে আর্কিটেকচার তৈরি করা হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, যার কেন্দ্রে রয়েছে ট্রান্স আটলান্টিক পার্টনারশিপ, তা ভেঙে পড়বে। ফলে পুরো পৃথিবীটাই কিন্তু একটা নতুন রকম নতুন পরিক্রমায় যুক্ত হবে, যে কারণে পশ্চিম ইউরোপীয় নেটোভুক্ত দেশগুলি খুবই উদ্বিগ্ন। এই লোকটি কি করবে বা কি করবে না এ সম্বন্ধে কোন রকমের আমাদের ধারণা নেই, এবং সে কারণে ভয় পাচ্ছি আমরা। এই যে আমরা গত 70 বছর ধরে যে ব্যালেন্স তৈরি করেছি আমরা দেশের ভেতরে দেশের বাইরে, সম্পূর্ণ আপসেট হয়ে যাবে। সে কারণেই ভয়। জি, আমি আসলে থামাতে চাচ্ছিলাম না, কিন্তু থামাতে হচ্ছে, কারণ আমি একটু অন্যান্য প্রসঙ্গ আলোচনা করতে চাবো। আর এই ব্যাপারটি ব্যাপক, এবং এটির ব্যাপকতা অনেক বেশি, এবং এটির আলোচনা একটি আলাদা প্রোগ্রামে হওয়া উচিত বলে আমি মনে করি। আমি আশা করছি সেটি খুব শীঘ্রই করবো এবং করতে হবে। আমি কবির হাসান আপনার কাছে যাব। আমরা শুনছি যে খুব তাড়াতাড়ি আমি বাইডেন এবং ডেমোক্রেটিক পার্টি প্রসঙ্গে আসছি, যে একটি ঘোষণা আমরা শুনতে যাচ্ছি, এবং অনেকেই আশা করছেন যে ইটস কামিং সুন, অর্থাৎ হয়তো বাইডেন সরে দাঁড়াতে যাচ্ছেন। অনেকে বলছেন উইকেন্ডের মধ্যে আসবেন। হু কুড বি দ্য ক্যান্ডিডেট? উনি যদি না থাকেন তাহলে ক্যান্ডিডেট কে হতে পারে, এবং যিনিই ক্যান্ডিডেট হন না কেন তার হাতে কি যথেষ্ট সময় আছে ট্রাম্পের বিরুদ্ধে কম্পিট করার মতো? প্রশ্ন থাকলো। আচ্ছা, দেখুন হাবিব ভাই, আপনি ও কথাটা বলার আগে যেহেতু প্রজেক্ট 25 নিয়ে আলাপ হচ্ছে, একটু আমি আলাপটা শেষ করি কনক্লুশন। দেখুন, প্রজেক্ট 25 এর তারা আসলে মাগা অথবা যে তাদের কনজারভেটিভ ফিলসফি তারা পারপিচুয়েট করতে যাচ্ছে। ধরে নেই যুক্তির খাতিরে যে ডোনাল্ড ট্রাম্প জিতে গেলেন, কিন্তু তাতে ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প আরেকবার ইলেকশন করতে পারবেন না। যে তার যে ভাইস প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, সেই প্রজেক্ট 25 এরই একটা ধারাবাহিকতা। যদিও যে লোক মানে ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার হিটলার বলেছে, নেভার ট্রাম্পিয়ার, কিন্তু সে লোককে সে এমব্রেস করেছে
এবং সেই জেডি ভ্যান্সও তার পোল্ট্রি মেরে ডোনাল্ড ট্রাম্পের ইয়েতে গিয়েছে। কিন্তু এই ব্যাপারে কতগুলো জিনিস দেখতে হবে, কেন সেই যে হোয়াইট সুপ্রিমেসি অথবা সে হোয়াইট ক্লাসটাকে পারপেজ করতে যাচ্ছে। প্রথমত, হি ইজ ভেরি ইয়াং, barely 40 years old, ভেরি স্মার্ট ইন এ সেন্স। সে যদিও সে আমার কাছে অবাক লাগে কন্ট্রাডিকশন, সে এডুকেশন ডিপার্টমেন্ট রেগুলেট করতে যাচ্ছে, বাট হি বেনিফিটেড ফ্রম ইট। ইয়েল জি ল স্কুল, ওহাইও স্টেট ইউনিভার্সিটি, তার ড্রিম বায়ো, মানে সে উঠে জি এসেছে এমন একটা জায়গা থেকে হ্যাঁ কবির হাসান যেখানে আমরা রাজবেল। আমরা একটু দ্রুত বলে আপনি যদি আপনার আমরা হ্যাঁ, ডিএনসি প্রসঙ্গে যেতে পারি না, খুব ভালো হয়। ডিএনসির ব্যাপারটা যেটা হলো যে এখন আমি তো বরাবরই মানে জো বাইডেন নমিনি হোক এগেনস্টে ছিলাম, বছরখানেক আগে থেকে আমি বলে আসতেছি, কিন্তু এমন একটা সময় আমরা এসেছি, এখন উনি যদি চলে যান, মানে হু ইজ দি ক্যান্ডিডেট হু ক্যান লাইকলি টু বিট ডোনাল্ড ট্রাম্প। আমি মনে করি এখনো, যদিও আমি সবকিছু ঠিক, হি ইজ ডেক্লাইনিং মেন্টালি এভরিথিং, হু ইজ দি চুজেন ক্যান্ডিডেট? যদি কমলা হ্যারিস হয়, অ্যাকর্ডিং টু নিয়ম, যদি কমলা হ্যারিস হয়, কমলা হ্যারিস কি ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারবেন? কারণ আপনাকে মনে রাখতে হবে, রিপাবলিকান পার্টি যখন ক্যাম্পেইন করে, তারা শুধু জো বাইডেন এগেনস্টে ক্যাম্পেইন করে না, তারা অলসো কমলা হ্যারিসের এগেনস্টে ক্যাম্পেইন করে। তারা জো বাইডেনকে যতটা হেট না করে, তার চেয়ে বেশি হেট করে কমলা হ্যারিসকে। তা আমার সেই ভয়টা আছে, কমলা হ্যারিস যদি ক্যান্ডিডেট হয়, হুম সেটা কি আসলে ডেমোক্রেটিক পার্টিকে হেল্প জি করতে পারবে? যে পয়েন্টটা, যে যারা 20 জন ল মেকার তার এগেনস্টে পাবলিককে বলছেন, তাদের ভয় হলো যে জো বাইডেন যদি হেরে যায়, ডাউন ব্যালটে কংগ্রেস মনে হারবে, সিনেটও হারবে, তারা সেই ভয় আছে, তারা সিনেট এবং কংগ্রেস দুটোই লুজ করতে পারে। জি এই কারণে এই ব্যাপারটা আরো বেশি প্রমিনেন্ট হয়ে এসেছে। কে হবে আমি ঠিক বলতে পারছি না, টু জি বি অনেস্ট ধন্যবাদ। উইথ ইউ। আমি বাংলাদেশ প্রসঙ্গে যাব, কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে যাওয়ার আগে ছোট্ট একটি ফুটেজ যেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই, চলুন দেখে নিই। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। আমি সরাসরি চলে যাব হাসান ফেরদৌস আপনার কাছে। ছোট্ট করে বলবেন আমাদের বাংলাদেশের যে ছাত্ররা আছে, আমরা দেখছি স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলের নিতান্তই কম বয়সী, তারা আসলে চাচ্ছেনটা কি, সরকারের ব্যর্থতাটা কোথায়, এবং এটি খুব সহজেই নিরসন করা সম্ভব হতো বলে আমি আলাপ করেছি, অনেকেই তাই মনে করেন। কিন্তু সেটি না করে আওয়ামী লীগ গভর্নমেন্ট তাদের অঙ্গ সংগঠন ছাত্রলীগকে লেলিয়ে দিল এই স্টুডেন্টদের পেছনে। আপনি এটি আমাদেরকে একটু বুঝিয়ে বলুন প্লিজ। আমি ভাই, যে ফুটেজ আপনি দেখালেন, এই 8 মিনিটের মধ্যে আমরা কি দেখলাম? রণক্ষেত্র। জি আমরা কি দেখলাম? সাধারণ ছাত্রের মুখোমুখি আধা সামরিক বাহিনী। আজ থেকে সারা দেশে কারফিউ জারি হয়েছে, হুম সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে, বলা হয়েছে শুট অ্যাট সাইট। এই ঘটনা বাংলাদেশে কবে ঘটেছিল? কবে বাংলাদেশের সাধারণ ছাত্ররা রাষ্ট্রের প্রতিপক্ষ হয়ে দাঁড়ালো এবং কেন? এই ঘটনা ঘটেছে 71-এর আগে, যখন পাকিস্তান বাহিনী ছিল, পাকিস্তান সরকার ছিল, পাকিস্তান রাষ্ট্র ব্যবস্থা ছিল। আমরা সেখানে ফিরে যাচ্ছি। কিন্তু আমাদের নির্বাচিত সরকার যে আমার স্বার্থকে রক্ষা করবে। ছাত্ররা কি দাবি করেছে? তাদের দাবি, এখন যে কোটা ব্যবস্থা আছে শিক্ষা ক্ষেত্রে, চাকুরি ক্ষেত্রে, তার সংস্কার, বাতিল নয়, সংস্কার। বর্তমান ব্যবস্থায় 56% কোটা দ্বারা নির্ধারিত, বাকি 40+% মেধার ভিত্তিতে। তারা বলেছে যে আমাদের তো সুযোগ সীমিত, বাংলাদেশে অর্থনীতি বড় নয়, এখানে আপনি যদি বড় লোক না হন, আপনার বাবার যদি বড় পয়সা না থাকে, আপনার পক্ষে ওঠা, সিঁড়ি বেয়ে ওঠা অলমোস্ট অসম্ভব। একটাই পথ, পরিশ্রম করে, মেধা ব্যবহার করে, পরীক্ষা পাশ করে বিসিএস হওয়া। বিসিএস হওয়া মানে সমাজে প্রতিষ্ঠা পাওয়া, চাকরি পাওয়া। তারা বলছে যে ভাই আমাদেরকে সুযোগটা করে দেওয়া। তারা বলছে যদি বাংলাদেশ অর্থনীতি খুব ভালো হতো, যদি আমাদের দেশের মধ্যে সুযোগ অনেক বেশি, আমাদের প্রাইভেট সেক্টর এক্সপ্যান্ডেড হতো, তাহলে এর প্রশ্ন উঠতো না। যেহেতু খুবই ছোট প্রাইভেট সেক্টর, সুযোগ সীমিত আমাদের, সে কারণে দাবি আগে উঠেছে, নতুন নয়, কিন্তু দাবি আগেও উঠেছে। 2018-তে দেখেছি আমরা দাবি নিয়ে আন্দোলন। আবারও সরকার কি করলো? সরকার ইমিডিয়েটলি এটাকে মনে করলো আমার প্রতিপক্ষ। তোমার প্রতিপক্ষ ওরা নয়, 17-18 বছর ছেলেরা প্রতিপক্ষ নয়।
তারপরে কি করলো, এটাকে পলিটিসাইজ করলো, সব রাজাকারের বাচ্চা বলা হলো। তোমার ছেলে, তোমার ভাইয়ের ছেলে 17, 18, 19 বছর, আমি আজকে দেখেছি ক্লাস 9-এ পড়া একটা ছেলে মারা গেছে। 9-এ পড়া ছেলে, সে কি করে রাজাকারের বাচ্চা হয়? কেন যে হয়ও, কেন হয়, কার ব্যর্থতা? দাবি করলো কোটা সংস্কার, সরকার প্রত্যাখ্যান করে বলল এটা বিচারাধীন আছে। প্রথম পদক্ষেপ। যখন চাপটা বাড়লো, তখন তারা কি বললো, আমরা তারিখটা এগিয়ে নিয়ে আসছি, বিচার বিভাগ তারিখটা এগিয়ে নিয়ে আসবে। 2, যখন সেটাও কাজ লাগলো না, তখন তারা কি বললো, আইনমন্ত্রী ঘোষণা করলেন যে সরকার ঠিক করেছে 80% কোটা মুক্ত, 20% কোটা ভুক্ত। দেখেন, এই কথাগুলি কিন্তু 10 দিন আগে তারা বলতে পারতো। আগে বলছে আমার ক্ষমতা নেই, এটা কোর্ট করবে। কোর্ট তো কিছু করেনি, তার আগেই তো আপনি ঘোষণা দিলেন। আমি বলি কি জানেন, মূল ব্যাপারটা কিন্তু কোটা নিয়ে নয়। মূল ব্যাপারটা বাংলাদেশে আজকে এমন একটা অবস্থায় পৌঁছেছে যেখানে আমরা একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় বাস করি, মুখ ফুটে কথা বলতে পারি না, আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারি না, চতুর্দিকে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি। প্রধানমন্ত্রী নিজে বলেছেন তার ঘরে যে পিয়ন 400 কোটি টাকার মালিক সে। হ্যাঁ, আর উনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন তখন। তোমার ঘরে, তুমি কি জানো না, নাকি Right. তুমি অ্যালাউ করেছো? শুধু তাই নয়, সে লোক পালিয়ে যাওয়ার পরে জানতে পারছি আমরা। Yeah. তারপরে ফ্যাসিলিটি করলো পালিয়ে জি। যাওয়ার জন্য। বলে Oh. এই যে ব্যর্থতাটা, আমি বলি শেষ করছি আমি, এই যে ব্যর্থতাটা, এই পুরো কমপ্লেক্সটা মাথায় রাখতে হবে। ছাত্ররা এই অসহ্য অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করছে, এবং ইতিমধ্যে মারা গেছে কমপক্ষে 50 জন, আজকে 13 জন মারা গেছে এবং 500 জন আহত হয়েছে। এই দৃশ্য আমরা আশা করিনি মুক্ত স্বাধীন মুক্তিযুদ্ধের বাংলাদেশে। আমি নিন্দা করছি। জি, ধন্যবাদ। আপনার কাছে কবির হাসান, আপনার কাছে সংক্ষিপ্ত প্রশ্ন করবো, 1 মিনিটের মতো সময় থাকবে। এখনকার সময়ে আপনি যদি সরকারের বিরুদ্ধে কথা বলেন অথবা আপনি সত্য কথা বলেন, আপনি রাজাকারে পরিণত হবেন, আপনি দেশদ্রোহী হবেন এবং আপনি আওয়ামী লীগ বিরোধী হবেন। এটি আপনি কিভাবে দেখেন? যেখানে আমরা জানি 50 যারা দাবি করছেন মুক্তিযোদ্ধা, তাদের 50%ই ভুয়া, মিথ্যাচার করে আসছেন। আমি আর হাসান ফেরদৌস কথা বলছিলাম আজ সকালে অথবা গতকাল, যেটি একটি উদ্বেগজনক ব্যাপার। উনি বললেন যে একজন মন্ত্রী দাবি করছেন যে উনি মুক্তিযুদ্ধ ছিলেন, যখন সাংবাদিক তাকে মনে করিয়ে দিলেন যে আপনার বয়স তখন 9 বছর ছিল, তারপরে উনি দাবি করে যাচ্ছেন। তো আমরা জানি যে এ ধরনের ভুয়া মুক্তিযোদ্ধাদের ভরে গেছে দেশ। এটি আপনি কিভাবে দেখেন? দেশ বিরোধী হয়ে যাবেন, রাজাকার হয়ে যাবেন আপনি যদি শুধুমাত্র সরকারের বিরুদ্ধে কথা বলেন। আপনার কাছে 1 মিনিটের মতো সময় আছে। না, দেখুন, মুক্তিযুদ্ধের তারকা, অফকোর্স বাংলাদেশ মুক্তিযুদ্ধকে স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধ আমাদের সম্মান আছে। আমি যতটুকু বুঝতে পেরেছি যে কোটার ব্যাপারটা কিন্তু আমাদের কনস্টিটিউশনে কোথাও নেই। 1970 বঙ্গবন্ধু যে পরিপত্র করেছিলেন ইন্টারিম মুক্তিযুদ্ধের সম্মান, ওই সময় যে যুদ্ধ হতে ছিল একটা তাদের একটু সুযোগ করে দেওয়ার জন্য, এটা তো ইন্টারিম ছিল একটা ব্যাপার। এটা নিয়ে তারপরে এখন যারা এই মুক্তিযুদ্ধের কথা বলছে বা ওইটাইকে ইউজ করছে। এখন কথা হলো যে মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দেখার বিভিন্ন ধরনের পথ আছে। আপনি যে ভুয়া মুক্তিযুদ্ধের কথা বলছেন সেটা 30% মধ্যে আছেই, কিন্তু যে 44% আপনি বলছেন মেধার ভিত্তিতে আসবে, সেটাও মেধার ভিত্তিতে আসবে কোত্থেকে? আপনি গত 12 বছর ধরে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, তার মানে 44%ও মেধার লোকজন যেতে পারছে না। তাই যারা আন্দোলন করছে তারা নিরপেক্ষ, তারা যে কথা সুন্দর, আমাদের প্রাইভেট সেক্টর ইজ স্মল, আমাদের যে এন্টারপ্রেনিয়রশিপের কালচার নেই, এখন তারা সরকারি চাকরি তাদের জন্য বড় একটা ড্রিমের ব্যাপার, সেই জায়গায় তারা সুযোগ পাচ্ছে না। অমেধাহীন লোকরা চলে আসছে, এবং চলে আসার কারণে কিন্তু মাল্টিপল চেইন রিঅ্যাকশন হচ্ছে। একটা খারাপ লোক যদি ক্ষমতা আসে, একটা পদে আসে, তার নিচে সবকিছু খারাপ হয়। সেই ব্যাপারগুলো আমাদের আনতে হবে। আমাদের দেশের মঙ্গলের মুক্তির জন্য যে মুক্তি এবং স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, বাংলাদেশ যেভাবে স্বাধীন হয়েছে, স্বাধীনতার চেতনা যেটা ছিল সেটা করার জন্য আমাদের মেধাযুক্ত আমাদের ওয়ার্কফোর্স চাই, সেটাই তো ওরা বলছে। ধন্যবাদ আপনাদের দুজনকেই। আর আসলে সময়ের স্বার্থে এখানে শেষ করতে হচ্ছে, বাট এই আলোচনা শুরুই হয়েছিল মাত্র। আমি আপনাদের দুজনের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই যে বিদায় নেওয়ার আগে দর্শক আপনাদের একটি ছবি দেখাবো। 2 নম্বর ছবিটা যদি আমরা দেখাতে পারি ফুল স্ক্রিনে। ওকে, যেটি আপনারা দেখছেন এটি আসল ছবিটি প্রথম আলোতে এসেছিল, এবং এটি হাতে আঁকা পশ্চিমবঙ্গের একজন শিল্পীর, এবং এটি আমি পেয়েছি স্বাস্তিকা মুখার্জির ফেসবুকের পেজে। এখানে লেখা রয়েছে, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। দেখে আমার মনে হলো বহু বছর আগে এরকম একটি দৃশ্য দেখেছিলাম। চলুন দেখে নিই সেই দৃশ্যটি। আগের ছবিটি যে আমরা দেখতে পারি,
ওকে, এটির কথা বলছি। এটি হচ্ছে 1987 সালের কথা। একজন প্রো ডেমোক্রেসি যার গায়ে লিখেছিলেন স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, এবং তা পরবর্তীতে তার গুলিতে ঝাঁঝরা শরীর পাওয়া গিয়েছিল, ডাম্পড ইন এ পুলিশ সেল। আমি কিভাবে জানলাম? কারণ এটি ফটোগ্রাফ করা হয়েছিল তার কিছুক্ষণ আগে, এবং বিবিসির সাংবাদিক মোয়াজ্জেম হোসেন এই সেলে তার পার্শ্ববর্তী সেলেই ছিলেন। কি অদ্ভুত নিয়ম! সেই নভেম্বরের 10 তারিখ ছিল তখন 1987 সাল। সিটি অফ ঢাকা ওয়াজ টেন্স। প্রেসিডেন্ট এবং স্বৈরাচারী প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ কাট অফ বাংলাদেশ ক্যাপিটাল, সম্পূর্ণভাবে কাট করে ফেলেছিলেন, সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছিলেন সারা দেশ থেকে। হি ভার্চুয়ালি অল কমিউনিকেশন চ্যানেল বন্ধ করে দিয়েছিলেন, স্কুল বন্ধ করে দিয়েছিলেন, কলেজ বন্ধ করে দিয়েছিলেন, ইউনিভার্সিটি বন্ধ করেছিলেন, হ্যাড শাট ডাউন, অ্যান্ড বলেছিলেন স্টুডেন্টদের অর্ডার করেছিলেন ভেকেট দ্য হলস। যে কোনো পলিটিক্যাল প্রোটেস্ট নিষিদ্ধ করা হয়েছিল, র্যালি নিষিদ্ধ করা হয়েছিল, ব্যান্ড। এরশাদ ছিলেন মিলিটারি ডিক্টেটর, এবং এমার্জেন্সি পাওয়ার ব্যবহার করে তিনি হান্ড্রেডস অফ প্রো ডেমোক্রেসি অ্যাক্টিভিস্টদের শুধু পেটাই করেননি, খুন করেছেন, এবং এটি হিস্ট্রিতে আছে, অনেকে হত্যা করেছিলেন। কাজেই আজকে যখন এটি দেখছি ছাত্রদের, সেই কথাই মনে পড়ে যায় আমার। বিচার বিভাগ বলতে এখন কিছু নেই, এটি মাত্র সরকারের প্রহসন। ছাত্রদের দাবি খুবই সামান্য। তারা সরকারের পতন চান না, তারা চান রাষ্ট্রের সংস্কার চাই, ভোট অধিকার ফিরে চাই, কথা বলার স্বাধীনতা চাই, মেধার ভিত্তিতে চাকরি চাই, স্বৈরাচার থেকে মুক্তি চাই। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।